ধারানগরী ছিল এমন এক রাজ্য যেখানে সুখ ও সমৃদ্ধির রাজত্ব বিরাজমান ছিল। এখানে রাজা খড়গসিংহ রাজত্ব করতেন, যার ন্যায়পরায়ণতা ও বীরত্বের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তার স্ত্রী রানী রূপবতী কেবল সুন্দরী ছিলেন না, তিনিও ছিলেন এক সতী সাধ্বী রমণী। তাদের ছায়ায় তাদের দুই পুত্র রূপ ও বসন্ত বড় হয়ে উঠছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন রানী রূপবতী অসুস্থ হয়ে পড়লেন। রানীর অসুস্থতায় গোটা রাজপ্রসাদে বিষাদের ছায়া নেমে এলো। রাজা খড়গসিংহ দূর দূরান্তের রাজ্য থেকে রাজচিকিৎসক আনালেন। সব ধরনের চিকিৎসা করা হলো, কিন্তু কোনো চিকিৎসক রানীর অসুখ ধরতে পারল না। ফলে রানীর শরীরের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগল। দিনকে দিন তিনি দুর্বল হয়ে পড়লেন, তার মুখ শুকিয়ে হলুদ হয়ে গেল। একদিন রানী রূপবতী তার ঘরে শুয়েছিলেন। তার দৃষ্টি পড়ল রাজপ্রসাদের বাগানে একটি গাছের উপর। সেখানে একটি পাখির বাসা ছিল। সেই বাসায় থাকত একটি পাখি স্ত্রী ও তাদের দুটি ছোট বাচ্চা। রানীর মন একটি শান্ত হলো সেটি দেখে। তিনি ভাবলেন, কি সুন্দর এক দৃশ্য, একটি ছোট পরিবার একসাথে সুখ ভাগ করে নিচ্ছে। কিন্তু কয়েকদিন পর সেই পাখি স্ত্রীটি মারা গেল। পাখি পুরুষটি একা হয়ে গেল। কিছুদিন পর সে এক নতুন পাখি স্ত্রী নিয়ে এলো। রানী এটি সব দেখলেন এবং মনে মনে ভাবলেন, হয়তো জীবনের এটিই সত্য, এক জীবন শেষ হয় তো আরেকটি শুরু হয়। কিন্তু এরপর এমন একটি ঘটনা ঘটল যা রানীর হৃদয় কাঁপিয়ে দিল। পাখি পুরুষটি যখন খাবার আনতে বাইরে গিয়েছিল, সেই নতুন পাখি স্ত্রীটি দুইটি ছানাকে বাসা থেকে ফেলে দিল। সেই নিরীহ ছানারা নিচে পড়ে মারা গেল। রানী রূপবতী যখন এটা দেখলেন, তার অন্তর যন্ত্রণায় ভরে উঠল। তার মনে অসংখ্য ভাবনার জন্ম নিল। তিনি ভাবতে লাগলেন, আমার অবস্থাও কি ওই পাখি স্ত্রীটির মতো? আমার কি মৃত্যুর সময় চলে এসেছে? যদি আমি না থাকি, তাহলে রাজা কি অন্য রানী নিয়ে আসবেন? আর যদি আনেন, তাহলে সে কি আমার রূপ ও বসন্তকে ভালোবাসবে, নাকি তাদের এভাবেই নির্মমভাবে উপেক্ষা করবে? এই সব দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই রানীর চোখ দিয়ে অশ্রু বয়ে পড়ল। রূপ ও বসন্তের ভবিষ্যৎ নিয়ে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, যদি আমি না থাকি, তাহলে আমার দুই সন্তানের কি হবে? দুঃখে ভরা হৃদয়ে রানী রূপবতী তার দুই পুত্রকে নিজের কাছে ডাকলেন। রূপ ও বসন্ত দুজনেই মায়ের কাছে এসে বসল। রানী তাদের বুকে টেনে নিলেন আর তাদের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সন্তানরা, তোমরাই আমার প্রাণ। আমি সব সময় তোমাদের সঙ্গে থাকব, হোক না আমি সামনে বা না থাকি। তোমরা একে অপরের পাশে সব সময় থাকবে, কখনো একে অপরকে ছেড়ে দেবে না, বুঝলে? মায়ের কথা শুনে রূপ চিন্তিত হয়ে বলল, হ্যাঁ মা, তুমি এমন কথা কেন বলছো? তুমি তো ঠিক হয়ে যাবে, তাই না? রূপ উদ্বিগ্ন হয়ে বলল। বসন্ত শিশুসুলভ ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, আমরা তোমার সঙ্গে খেলতে চাই। সন্তানদের কথা শুনে রানী রূপবতীর চোখে অশ্রু চলে এলো। তিনি বললেন, হ্যাঁ বাচ্চারা, আমি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠব। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রানী তার দাসীকে রাজাকে ডেকে আনতে পাঠালেন। দাসী রাজা খড়গসিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, রানীর অবস্থা খুব খারাপ, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। দাসীর কথা শুনে রাজা খড়গসিংহ কোনো বিলম্ব না করে পায়ে হেঁটে রানীবাসের দিকে রওনা দিলেন। যতই তিনি রানীর প্রাসাদের দিকে এগোচ্ছিলেন, ততই একটি অশুভ আশঙ্কা তার অন্তরকে ভারাক্রান্ত করে তুলছিল। তার পা যেন ভারী হয়ে উঠছিল। যখন রাজা রানীর ঘরে পৌঁছালেন, তখন দেখলেন রানী জগৎ সংসার ভুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর তার চোখ থেকে টানা অশ্রু ঝরছে। রাজা রানীর পাশে গিয়ে তার হাত ধরে বসে পড়লেন এবং বললেন, রানী, তুমি এমন ভেঙে পড়ো না, আমি কিছুতেই তোমাকে হারাতে দেব না। আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে দেখব, কোথাও না কোথাও তোমার চিকিৎসা নিশ্চয়ই আছে। চিন্তা করো না প্রিয়, তুমি পুরোপুরি সেরে উঠবে। রানী রূপবতী বললেন, না মহারাজ, আর কিছু ঠিক হবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার মৃত্যু আসন্ন, তবে মৃত্যুর আগে আমি আপনাকে একটি কথা দিতে চাই। রাজা বললেন, রানী, তোমার কিছুই হবে না, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। তবুও যদি এতে তোমার মন শান্ত হয়, আমি তোমাকে কথা দিচ্ছি। এরপর রানী রূপবতী রাজাকে সেই পাখির ঘটনাটি পুরো বললেন এবং বললেন, মহারাজ, আপনি আমাকে প্রতিজ্ঞা করুন, আমার মৃত্যুর পর আপনি দ্বিতীয়বার বিবাহ করবেন না। আমার আর কোনো চিন্তা নেই, কেবল চিন্তা রূপ ও বসন্তকে নিয়ে। কে জানে, কোনো নতুন রানী এলে সে ওদের সঙ্গে কেমন ব্যবহার করবে। রানীর কথা শুনে রাজা খড়গসিংহ দৃঢ় কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি রানী, আমি কখনো দ্বিতীয়বার বিয়ে করব না এবং আমাদের রূপ ও বসন্তকে ভালোভাবে মানুষ করব, তাদের কোনো কষ্ট হতে দেব না। রাজার মুখে এই প্রতিশ্রুতি শুনেই রানী রূপবতীর মুখে প্রশান্তির এক গভীর হাসি ফুটে উঠল।
মনে হলো যেন তার প্রাণ শুধু এই একটি প্রতিশ্রুতির জন্যই অপেক্ষা করছিল। রাজা খড়গসিংহের প্রতিশ্রুতি পাওয়া মাত্রই রানীর প্রাণ পাখি উড়ে গেল। রাজা খড়গসিংহের কাছে যেন তার পুরো জগৎটাই ভেঙে পড়ল। তিনি দুঃখে ভেঙে পড়লেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। পুরো রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এলো। রূপ ও বসন্ত, দুই ভাই, মাকে হারিয়ে নিরন্তর কান্নায় ভেঙে পড়ল। তারা জানত তাদের মা আর কোনোদিন ফিরে আসবে। রাজা খড়গসিংহ হৃদয়ে গভীর ব্যথা নিয়ে সব নিয়ম অনুযায়ী রানীর শেষকৃত্য সম্পন্ন করলেন। রানীর মৃত্যুর পর থেকে রাজা সবসময় বিষণ্ণ থাকতে শুরু করলেন। তিনি রাজদরবারে যাওয়া বন্ধ করে দিলেন। গেলেও সেখানে মন পড়ে থাকত না। রাজা এখন আর কোনো রাজকার্য করেন না, কেবল নিঃশব্দে বিষণ্ণ হয়ে বসে থাকেন। দিন যায়, মাস যায়, কিন্তু রাজা খড়গসিংহের অবস্থার কোনো পরিবর্তন হয় না। রাজা এই অবস্থায় রয়েছেন দেখে তার মন্ত্রীরা, আমাত্যরা সকলেই খুব দুঃখিত হন। একদিন এমনই এক বিষণ্ণ মুহূর্তে রাজা চুপচাপ দরবারে বসেছিলেন। তখন তার মন্ত্রীরা নিজেদের মধ্যে পরামর্শ করে রাজাকে বললেন, হে মহারাজ, দয়া করে আপনি দ্বিতীয়বার বিবাহ করুন। নতুন রানী এলে আপনি ধীরে ধীরে পুরনো ব্যথা ভুলে যাবেন। সবাইয়ের কথা শুনে রাজা খড়গসিংহ বললেন, না, আমি এটা কখনোই করব না। আমি আমার মৃত্যুপথ যাত্রী রানীকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি দ্বিতীয়বার বিয়ে করব না। একজন মন্ত্রী বলল, রাজন, অন্তত নিজের জন্য নয়, সেই ছোট ছোট সন্তানদের কথা ভেবে বিবাহ করুন। তারা অন্তত মায়ের ভালোবাসা পাবে। বারবার মন্ত্রীরা ও আমাত্যরা চাপ দিতে থাকলে শেষমেশ রাজা খড়গসিংহ অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করতে রাজি হন। তিনি ভাবলেন, সন্তানদের অন্তত মায়ের স্নেহ ছায়া দেওয়া দরকার। রাজা খড়গসিংহের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল চন্দ্রিকা। সে ছিল এক নিষ্ঠুর ও নির্মম নারী। যখন রাজা তাকে বিবাহ করে রাজপ্রাসাদে আনলেন, তখন রূপ ও বসন্ত জিজ্ঞাসা করল, পিতাজি, এই মহিলা কে? রাজা বললেন, বাচ্চারা, উনি তোমাদের নতুন মা। শিশুসুলভ মন নিয়ে রূপ ও বসন্ত খুশি হল। তারা ভাবল, নতুন মা আমাদের গল্প শোনাবেন, আমাদের সঙ্গে খেলবেন, আমাদের আদর করবেন। এই ভাবনা নিয়ে তারা নতুন রানীর কক্ষে গিয়ে আদরে বলল, মা, মা। কিন্তু চন্দ্রিকা রেগে চেঁচিয়ে বলল, কে মা? কার মা? আমি তোমাদের মা নই। তোমাদের মা তো মরেই গেছে। তারপর ভয় দেখিয়ে বলে, আর একবারও এই ঘরে পারেখো না, না হলে গা ছুঁয়ে নেব। মাসুম দুই শিশু কাঁদতে কাঁদতে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। রাজা যখন দেখে যে তার সন্তানরা রানীর ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, তিনি রানীর কাছে যান এবং জিজ্ঞাসা করেন, কি হয়েছে রানী? বাচ্চারা তোমার ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে কেন? রানী চন্দ্রিকা রূঢ় কণ্ঠে উত্তর দেন, শুনুন রাজন, এই বাচ্চারা আর যেন আমার কক্ষে তো দূরের কথা, সারা প্রাসাদেও না দেখা যায়। এদের থাকার ব্যবস্থা আলাদা করুন। রানীর কথা শুনে রাজা ভীষণ কষ্ট পান। তিনি মনে মনে ভাবেন, কি ভেবে বিয়ে করেছিলাম, আর কি হয়ে গেল? তবুও কোনো ঝগড়া ছাড়াই ভারাক্রান্ত হৃদয়ে রাজা রানীর কথা মেনে নেন এবং রূপ ও বসন্তের থাকার জন্য প্রাসাদের অন্যত্র আলাদা ব্যবস্থা করেন। রূপ ও বসন্ত এখন আলাদা জায়গায় বাস করতে লাগল। এইভাবেই সময় কেটে যেতে লাগল। রাজা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে পড়লেন। রূপ ও বসন্ত এখন যৌবনে পা রাখল। এখন যেহেতু রাজা বৃদ্ধ, রানী চন্দ্রিকা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। একদিন রূপ ও বসন্ত বল নিয়ে খেলছিল। খেলা করতে করতে তাদের বলটি রানীর প্রাসাদে ঢুকে যায়। রূপ তার বল আনতে রানী চন্দ্রিকার প্রাসাদে প্রবেশ করে। রানী চন্দ্রিকা যখন রূপকে দেখে, তখন সেই সুন্দর সুঠান দেহের যুবককে দেখে আশ্চর্যবিত হয়ে যায়। রূপ যখন রানী চন্দ্রিকাকে দেখে, সে তাকে প্রণাম করে। রানী জিজ্ঞাসা করে, তুমি কে নবযুবক, আর এখানে কেন এসেছ? রূপ উত্তর দেয়, মাসিমা, আমি আপনার বড় ছেলে রূপ। খেলতে আমার বল আপনার মহলে চলে আসে, সেই বলটি আনতে এসেছি। রানী চন্দ্রিকা বলে, তুমি তো একদম তোমার নামের মতোই সুন্দর, কিন্তু এই ছেলে কথাটি বলার কি দরকার? তুমিও যুবক, আমিও যুবতী, আমাদের জুটি দারুণ মানাবে। রানী চন্দ্রিকার এই কথা শুনে রাজপুত্র রূপ লজ্জায় একেবারে অস্থির হয়ে যায় এবং বলে, মাসি, আপনি কেমন কথা বলছেন? আমি তো আপনার ছেলে, আপনি আমার পিতার দ্বিতীয় স্ত্রী। এসব কথা বলতে আপনার লজ্জা করা উচিত। রূপের কথা শুনে রানী চন্দ্রিকার আগে বলল, পিতার স্ত্রী? কোন পিতা? সেই বৃদ্ধ বুড়ো খোকার কথা বলছো? সে আমার জীবনে এখন আর কোনো মানে রাখে না। আমার কাছে যদি কেউ গুরুত্ব পায়, তবে সেটা তুমি। রূপ, আমাদের জুটি দারুণ মানাবে। রানীর এই কথা শুনে রূপ লজ্জা ও রাগে কেঁপে উঠে বলে, আপনি কি বলছেন মাসি? সৎমা হন বা যাই হন, আপনি আমার মা সমান। আপনি কেন মা ছেলের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করছেন? রানী রাগে ফুঁসলেও কিছু একটা ভেবে নিজের রাগ সামলে বলল, রূপ, তুমি কেন এমন বোকামি করছো? ভুলে যাও সব কথা, এসো আমার কাছে। এই বলে রানী রূপের হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করে। রূপ সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে বলে, মাসি, মনে হচ্ছে আপনি লজ্জালাজ সবকিছুই হারিয়ে ফেলেছেন। এসব করতে আপনার লজ্জা হওয়া উচিত। যখন রানী বুঝতে পারল যে এই ছেলে কিছুতেই তার ফাঁদে পড়বে না, তখন সে হুমকি দিয়ে বলল, দেখো রূপ, তুমি যদি আমার কথা না শোনো, পস্তাবে। এখনো তুমি শুধু আমার প্রেম দেখলে, আমার রাগ কেমন তা এখনো জানো না। রূপ বলে,
ঠিক আছে মাসি, আপনি যা ইচ্ছা করেন করুন, আমি চললাম। রানী চিৎকার করে বলে, তুমি আমার ইচ্ছাকে পদদলিত করে চলে যাচ্ছ, এর ফল ভোগ করতে হবে। যখন রাজা প্রাসাদে আসেন তখন রানী ইচ্ছাকৃতভাবে নিজের পোশাক ছিঁড়ে ফেলে ও বিছানায় শুয়ে কাঁদতে থাকে। রাজা এসে রানীর এই অবস্থা দেখে হতবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রানী, এই অবস্থা কেন? রানী নাটকীয়ভাবে কাঁদতে কাঁদতে বলে, কি বলবো মহারাজ, বলতে পর্যন্ত লজ্জা লাগছে। রাজা বলেন, রানী, যা কিছু হয়েছে আমাকে খুলে বলো। তখন রানী চন্দ্রিকা বলে, মহারাজ, আপনার বড় ছেলে রূপ আজ আমার প্রাসাদে ঢুকে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। মিনতি করেছি, কিন্তু রানীর মনে তখন যেন যৌবনের ভূত চেপে বসেছে। রানীর কথা শুনে রাজা খড়গসিংহের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার একটুও বিশ্বাস হয় না যে তার ছেলে রূপ এমন কিছু করতে পারে। কিন্তু চতুর রানী তার নারী লীলায় রাজাকে এমনভাবে প্রভাবিত করে যে রাজা শেষমেশ রূপের বিরুদ্ধে বিশ্বাস করতে বাধ্য হয়। রাগে ফুঁসতে রাজা বলেন, এমন পাপী সন্তান থাকার চেয়ে বরং সন্তানহীন হওয়াই ভালো, আমি আর তার মুখও দেখতে চাই না। এই চিন্তা নিয়েই রাজা খড়গসিংহ সাথে সাথেই সিপাহীদের ডেকে রাজপ্রসাদের মূল ফটকে রূপের নামে দেশত্যাগের ফরমান টাঙিয়ে দেন। সন্ধ্যায় রূপ ও বসন্ত যখন খেলা করে ফিরছিল তখন রূপের চোখে পড়ে সেই রাজাদেশ। সেই দৃশ্য দেখেই সে নীরবেই ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। বসন্ত তখন জিজ্ঞাসা করে, দাদা, কোথায় চললেন? তখন রূপ রাজফরমান দেখিয়ে বলে, বসন্ত, পিতাজি আমাকে দেশ থেকে বের করে দিয়েছেন, তার আদেশ মাথা পেতে নিলাম, এখন আর এই রাজ্যে কোনো স্থান নেই। রূপের কথা শুনে বসন্ত কেঁদে ওঠে, না দাদা, নিশ্চয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, চলো আমরা পিতাজির কাছে যাই এবং সবকিছু পরিষ্কার করি। তখন রূপ তাকে সেই সকালে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। সব শুনে বসন্ত বলে, তবুও দাদা, চলো আমরা সব পিতাজিকে বলি। রূপ উত্তর দেয়, না বসন্ত, এখন দেরি হয়ে গেছে। যদি পিতাজি আমাদের ডেকে জিজ্ঞাসা করতেন তবে আমরা সত্যি বলতাম, কিন্তু এখন তা বলে কোনো লাভ নেই। বসন্ত কাঁদতে কাঁদতে বলে, তাহলে দাদা, আমি আপনার সঙ্গেই যাব। এই জগতে আপনার ছাড়া আমার আর কেউ নেই, আর যেটা আজ আপনার সঙ্গে হয়েছে কাল আমার সঙ্গেও তো হতে পারে। রূপ অবশেষে রাজি হয়। দুজনে রাজকীয় পোশাক ত্যাগ করে বিচলিত হৃদয়ে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়ে। দু ভাই চলতে চলতে এক গভীর জঙ্গলে পৌঁছায়। তারা কথা বলতে থাকে, আজ যদি আমাদের মা বেঁচে থাকতেন তাহলে আমাদের এই দুর্দশা হতো না। চলতে চলতে তারা ক্লান্ত হয়ে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসে। শীতল বাতাস আর ক্লান্তিতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন এক বিষধর সাপ এসে বসন্তকে দংশন করে, যার ফলে বসন্ত ঘুমেই প্রাণ হারায়। কিছুক্ষণ পর রূপ জেগে উঠে যখন বসন্তের দিকে তাকায়, সে দেখে ভাইয়ের শরীর নীল হয়ে গেছে। তখনই তার বুঝতে দেরি হয় না বসন্তকে সাপে কামড়েছে। রূপ তখন বুক চাপড়াতে চাপড়াতে কান্নায় ভেঙে পড়ে। রূপ বিলাপ করতে করতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, হে ভগবান, তুমি আমার সঙ্গে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ? আমার ভাইয়ের জায়গায় আমি কেন মরিনি? তুমি যে আমার ভাগ্য কতটাই না অভিশপ্ত করে রেখেছ। ছোটবেলায় আমাদের মা চলে গিয়েছিল, আর আজ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার ভাই বসন্তকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। হে ভগবান, এ কেমন বিচার তোমার? রূপ কাঁদতে কাঁদতে ভাইয়ের জন্য কাফনের কাপড় আনতে রওনা হয়। চলতে চলতে সে এক নগরীর দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। সেই নগরীর রাজা ঠিক সেই দিন প্রয়াত হন, আর সেখানকার নিয়ম ছিল যে ব্যক্তি রাজাদেহের অগ্নি সংস্কারের সময় রথের সামনে পড়ে যাবে তাকেই পরবর্তী রাজা হিসেবে মেনে নেওয়া হবে। সংযোগবশত ঠিক সেই সময় যখন শহরের লক্ষণ রাজার মরদেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা করছিল, রূপ ঠিক সেই সময় শহরের প্রবেশদ্বারে এসে উপস্থিত হয়। রূপ রাজার অর্ঘ্যের সামনে পড়ে যাওয়ায় শহরের লক্ষণ নিয়ম মেনে তাকে রাজা ঘোষণা করে দেয়। অন্যদিকে ঠিক সেই জঙ্গলের ভেতর দিয়ে মহাদেব ও মা পার্বতী অদৃশ্যরূপে গমন করছিলেন। মা পার্বতী হঠাৎ মৃত বসন্তের দেহ দেখে থমকে যান। তিনি মহাদেবকে বলেন, হে প্রভু, দেখুন না কত সুন্দর এক যুবক, এভাবে অকাল মৃত্যু, আপনি ওকে বাঁচিয়ে তুলুন। মহাদেব বলেন, হে প্রিয়, এই মৃত্যুলোক, এখানে প্রত্যেকের নিজের কর্মফল ও কষ্ট রয়েছে। আমরা কার কষ্ট নেব কারটা না, সীমা কোথায়? কিন্তু পার্বতী মায়ের জেদ, না, আপনি এটিকে জীবিত করবেনই করবেন। শেষমেশ মহাদেব দেবী পার্বতীর অনুরোধে সাড়া দিয়ে বসন্তকে জীবিত করেন, আর তারপর অদৃশ্য হয়ে যান। বসন্ত হঠাৎই উঠে বসে, আর চারদিকে তাকিয়ে দেখে রূপ কোথাও নেই। ভীত ও হতাশ বসন্ত ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। চলতে চলতে সে একসময় সেই একই শহরে এসে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগেই রূপকে রাজা ঘোষণা করা হয়েছিল। এদিকে রাজা হওয়া সত্ত্বেও রূপ তার রাজসভায় গম্ভীর ও বেদনাতুর কণ্ঠে বলেন, তোমরা জোর করে আমাকে এই নগরীর রাজা বানিয়ে দিলে, কিন্তু আমি তো গভীর শোকাহত একজন মানুষ। আমি এসেছিলাম শুধু আমার মৃত ভাইয়ের জন্য কাফনের কাপড় আনতে, রাজার রাজ্য নিতে নয়। এই কথা বলে রূপ সৈন্যদের নিয়ে আবার সেই জঙ্গলে ফিরে যায়, সেই স্থানে যেখানে বসন্তের দেহ ছিল। কিন্তু সেখানে গিয়ে সে দেখে বসন্ত নেই। রূপের হৃদয় আরও ভেঙে যায়। সে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে, হে ভগবান, এ কেমন লীলা তোমার? একদিকে তুমি আমাকে রাজা করেছ, আর অন্যদিকে আমার ভাইয়ের অন্তিম কর্ম করারও সুযোগ দিলে না। আমি কত অভাগা ভাই যে ভাইকে এক টুকরো কাঠ দিতেও পারলাম না। রাজা সৈন্যরা তখন তাকে বলে, দুঃখিত, এই জঙ্গল এলাকায় অনেক হিংস্র জন্তু থাকে, হয়তো কোনো জন্তু আপনার ভাইয়ের মৃতদেহ তুলে নিয়ে গেছে। এই কথা শুনে রাজা রূপ মন খারাপ করে ভারাক্রান্ত মনে প্রাসাদে ফিরে যান।
তিনি চুপচাপ রাজসভার আসনে বসে থাকেন, গভীর চিন্তায় ডুবে। ঠিক তখনই সেই নগরীর এক